সারা জীবনের অর্জন কিভাবে যেন উধাও হয়ে যায়। সবসময় যে বড় কোনো দুর্ঘটনায় হয় তা কিন্তু নয়, অনেক সময় কিছু অদৃশ্য সূত্র নীরবে সবকিছু ক্ষয় করে দেয়। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই সব গোপন বিপদ নিয়ে কথা বলবো আর দেখব কিভাবে সারা জীবনের অর্জনকে বাঁচানো যায়। এই সংখ্যাটা একবার দেখুন, $28 বিলিয়ন। হ্যাঁ, প্রতি বছর বয়স্ক মানুষেরা শুধু জালিয়াতির কারণেই এত টাকার সম্পদ হারান। ভাবা যায়? আর এটা কিন্তু শুধু টাকার ক্ষতি নয়, তাই না? এটা আসলে তাদের বিশ্বাস আর নিরাপত্তার ওপর একটা বিরাট আঘাত। কিন্তু প্রশ্ন হল, এমনটা কেন হয়? এর কারণ কিন্তু এটা নয় যে তারা বোকা বা সরল, একদমই না। আসল কারণ হল তারা মানুষকে বিশ্বাস করেন। আর প্রতারকরা ঠিক এই ব্যাপারটা জানে, তারাই এই আস্থারই সুযোগ নেয়। তাই কাউকে দোষ না দিয়ে আমাদের বুঝতে হবে যে কিভাবে এই বিশ্বাসকেই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। তবে জালিয়াতি বা প্রতারণা যতই বড় সমস্যা হোক, এটাই কিন্তু একমাত্র বিপদ নয়। আরও কিছু নীরব শত্রু আছে। অনেক সময় একটা উত্তরাধিকার ভেতর থেকেও ধীরে ধীরে ক্ষয়ে যেতে পারে শুধুমাত্র অদক্ষতা আর বিশৃঙ্খলার কারণে। ব্যাপারটা অনেকটা একটা ফুটো পাইপের মতো। যেমন ধরুন, ট্যাক্সের হিসাবে গোলমাল, ঠিকভাবে ট্রাস্ট ব্যবহার না করা বা উত্তরাধিকার নিয়ে গণ্ডগোল, এই সবই হলো সেই ছোট ছোট ছিদ্র যা দিয়ে সম্পদ বেরিয়ে যায়। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, পরিবার যখন ব্যাপারটা বুঝতে পারে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। তাহলে চলুন বিষয়টাকে একটু ভেঙে দেখা যাক। একটা উত্তরাধিকারের জন্য সবচেয়ে বড় 4টে গোপন ঝুঁকি কী কী, সেগুলো এবার চিহ্নিত করা যাক। এই দেখুন, 4টে প্রধান ঝুঁকি হল: 1. জালিয়াতির ঝুঁকি, 2. করের বোঝা, 3. এস্টেট পরিকল্পনার বিশৃঙ্খলা, আর 4 নম্বর হল উত্তরাধিকার হস্তান্তরের ব্যর্থতা। চলুন এবার একটা একটা করে সবগুলো বিষয় বিস্তারিতভাবে দেখি। পরিসংখ্যান কিন্তু চমকে দেওয়ার মতো। বয়স্কদের প্রতারিত হওয়ার আশঙ্কা অন্যদের থেকে 3 গুণ বেশি। আর প্রতারকরা সেই পরিচিত কিছু ফাঁদ ব্যবহার করে। কখনো টেক সাপোর্টের নামে, কখনো প্রেমের ফাঁদে ফেলে, আবার কখনো বা সরকারি কর্মকর্তার পরিচয়ে ফোন করে। এগুলো তাদের পুরনো কৌশল, আর এভাবেই তারা সহজ লক্ষ্য খুঁজে নেয়। এবার আসা যাক কর বা ট্যাক্সের প্রসঙ্গে, বিশেষ করে যখন দেশের বাইরের সম্পদ থাকে। এই ব্যাপারটা কিন্তু বেশ জটিল। এই টেবিলটা দেখুন একবার। শুধু বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য মানে F-বার জমা না দেওয়ার জন্য জরিমানা হতে পারে $1,00,000-এরও বেশি। আবার সঠিক পরিকল্পনা না থাকলে একই আয়ের ওপর 2বারও ট্যাক্স দিতে হতে পারে। মানে এখানে একটা ছোট্ট ভুলও বিরাট আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। উত্তরাধিকার হস্তান্তরের দুটো রাস্তার মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। একটা হলো প্রবেট কোর্ট, যেটা খুবই সময়সাপেক্ষ, ব্যয়বহুল আর পুরো ব্যাপারটা সবার সামনে হয়। আর অন্যদিকে আছে একটা গোছানো ট্রাস্ট। এই রাস্তাটা অনেক দ্রুত, ব্যক্তিগত এবং খরচও অনেক কম। বলতে গেলে দিন আর রাতের মতো তফাৎ। আর এরপর আসে উত্তরাধিকার হস্তান্তরের ব্যর্থতা। এই জায়গাটাতেই সবচেয়ে বেশি কষ্ট হয়। যখন নির্দেশগুলো স্পষ্ট থাকে না আর উত্তরাধিকারীরাও প্রস্তুত থাকে না, তখন যা হয়, যেটা একটা ভালোবাসার উপহার হওয়ার কথা ছিল, সেটাই একটা তিক্ত মামলা মোকদ্দমায় পরিণত হয়। পরিবারে ভাঙন ধরে। তবে ভালো খবর হলেও পরিস্থিতি কিন্তু বদলানো সম্ভব। সঠিক পরিকল্পনার মাধ্যমে এই সব কিছুই এড়ানো যায়। এই চার্টটা দেখুন, একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা ভালো কৌশলগত পরিকল্পনা থাকলে পরবর্তী প্রজন্মের কাছে 30 থেকে 50% পর্যন্ত বেশি সম্পদ পৌঁছাতে পারে। এটা কিন্তু বিশাল একটা পার্থক্য, আর এটাই আমাদের সমাধানের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হল, এই সব ঝুঁকি মোকাবেলা করার উপায়টা কি? এর উত্তর হল সেন্টিনেল গার্ডিয়ান কৌশল। এটা এমন একটা ব্যবস্থা যা সমস্যার জন্য অপেক্ষা করে না, বরং আগে থেকেই একটা সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। তো এই সেন্টিনেল রিস্ক গার্ডিয়ান আসলে কে? তাকে একজন সুরক্ষা কৌশলী বা প্রোটেকশন স্ট্র্যাটেজিস্ট হিসাবে ভাবতে পারেন। তার কাজ শুধু সমস্যার সমাধান করা নয়, বরং সমস্যা তৈরি হওয়ার আগেই দুর্বলতাগুলো খুঁজে বের করা এবং তারপর একটা নিশ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। মানে তাদের কাজটা রক্ষণাত্মক নয়, বরং আক্রমণাত্মক। আর এই প্রতিরক্ষা ব্যবস্থাটা কিন্তু কোনো একটা কাজ নয়, বরং এটা একটা পদ্ধতিগত প্রক্রিয়া, একটা সিস্টেম। চলুন এর ধাপগুলো এক এক করে দেখে নেওয়া যাক। এই প্রক্রিয়াটার মধ্যে মোট 4টি স্পষ্ট ধাপ আছে। প্রথমত, সমস্ত সম্পদের একটা সম্পূর্ণ তালিকা তৈরি। দ্বিতীয়ত, জালিয়াতির ঝুঁকিগুলো অডিট করা। তৃতীয় ধাপে, আন্তর্জাতিক করের নিয়মকানুন ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করা। আর সবশেষে, উত্তরাধিকারের জন্য একটা নিখুঁত কৌশল তৈরি করা, একদম সহজ, যুক্তিসঙ্গত আর পুঙ্খানুপুঙ্খ।
প্রথম দুটো ধাপকে যদি একটু কাছ থেকে দেখি তাহলে দেখব অ্যাসেট ইনভেন্টরি মানে হলো একদম সবকিছু তালিকাভুক্ত করা, দেশে বিদেশে যেখানে যা সম্পদ আছে তার মালিকানা কার সব। এরপর ফ্রড অডিটে দেখা হয় ঠিক কোন কোন জায়গায় ঝুঁকির আশঙ্কা আছে, সাধারণ স্ক্যামগুলো কি কি, এবং সেই অনুযায়ী অ্যাকাউন্ট মনিটরিং বা ক্রেডিট ফ্রিজের মতো সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়। এরপর ৩ আর ৪ নম্বর ধাপে সেই জটিল করের সমস্যাগুলোর সরাসরি সমাধান করা হয়, মানে এফবিআর এর মতো সব ফর্ম ঠিকঠাক ফাইল করা, বিদেশের সম্পত্তি বিক্রির সময় ট্যাক্স কমানো এবং ডাবল ট্যাক্সেশন এড়ানোর জন্য আন্তর্জাতিক চুক্তিগুলো ব্যবহার করা, আর সবশেষে সাকসেশন স্ট্র্যাটেজিতে উত্তরাধিকারী কারা, নির্বাহকের ভূমিকা কী হবে এবং পুরো প্রক্রিয়াটার একটা স্পষ্ট টাইমলাইন তৈরি করে দেওয়া হয়। মানে এই পুরো প্রক্রিয়াটার শেষে একটা উত্তরাধিকার আর ভাগ্য বা পরিস্থিতির ওপর নির্ভর করে থাকে না, ওটা আর অসুরক্ষিত থাকে না। এটা হয়ে ওঠে একটা পরিকল্পিত, কৌশলগত এবং সুরক্ষিত ব্যবস্থা, যে কোনো ঝড় সামলাতে একদম প্রস্তুত। আর এই কৌশলের শেষ ফলটা কি? বিশৃঙ্খলা থেকে একটা শান্ত, গোছানো তত্ত্বাবধানের ব্যবস্থা তৈরি করা, একটা রূপান্তর। এর আসল মানে হল সম্পদ হস্তান্তরের সময় নির্বাহককে আর কাগজের স্তূপের মধ্যে হাবুডুবু খেতে হয় না, আর যে উত্তরাধিকারটা পাওয়ার কথা সেটা অপ্রয়োজনীয় করের কারণে কমে না গিয়ে পরের প্রজন্মের কাছে পুরোটাই পৌঁছায়। যা কিছু তৈরি করা হয়েছিল তা অক্ষত অবস্থায় সঠিক হাতে যায়। এই কথাটাতেই আসলে পুরো ব্যাপারটার মূল আবেগটা লুকিয়ে আছে। এটা তো শুধু কিছু সংখ্যা বা কৌশলের খেলা নয়, এর পেছনে রয়েছে একটা গভীর অনুভূতি, একটা জেদ। আমি এটা তৈরি করেছি, এর জন্য আমি খেটেছি, আর আমি নিশ্চিত করব যে এটা আমার পরিবারের কাছে ঠিক সেভাবেই পৌঁছাবে যেভাবে আমি চেয়েছিলাম। আর ঠিক এই জায়গাতেই উত্তরাধিকার সুরক্ষার ধারণাটা বদলে যায়। এটা আর শুধু একটা ঠান্ডা হিসেবি পরিকল্পনা থাকে না, এটা হয়ে ওঠে ভালোবাসা আর দায়িত্ববোধের চূড়ান্ত প্রকাশ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একটা উত্তরাধিকারকে শুধু আশার ওপর ছেড়ে দিলে চলবে না, ওটাকে একটা সিস্টেম বা ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে ঝুঁকি ছিল সেখানে থাকবে সুরক্ষা, যেখানে অস্পষ্টতা ছিল সেখানে আসবে স্বচ্ছতা, যা ছিল আকস্মিক তা হবে পরিকল্পিত, আর বিশৃঙ্খলার জায়গায় আসবে শান্তি। আর সবশেষে এই একটাই প্রশ্ন থেকে যায়, একটা উত্তরাধিকার কি কেবলই একটা আশা, নাকি এটা একটা সুচিন্তিত ব্যবস্থা যা যে কোনো ঝড়ঝাপটা সামলে টিকে থাকার জন্য তৈরি? এর উত্তরটা কিন্তু পরিকল্পনার মধ্যেই লুকিয়ে আছে।